দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। গোপালগঞ্জকে স্বাধীন করতে আগামী শুক্রবার হাজার হাজার জনতা নিয়ে লং মার্চের ঘোষণা। গোপালগঞ্জ শহর আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে মার্চ টু গোপালগঞ্জে কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই কর্মসূচি পালন করার জন্য গোপালগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের তোপের মুখে পড়ে সার্জিস, হাসনাত ও নাহিদরা। ভিডিওটিতে দেখা যায় এনসিপি দলের নেতাকর্মীরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে যাচ্ছিল না। তারা গোপালগঞ্জের নাম অস্তিত্ব মুছে ফেলতে যাচ্ছিল না। তারা কিন্তু ওখানে সমাবেশ করতে গেছিল, একটি শান্তি শৃঙ্খলা ভাবে সমাবেশ করতে গেছিল। কিন্তু ওখানে যারা স্থানীয় যারা জনগণ রয়েছে তারা ভাবছিল যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলতো। এটা আসলে মুখের কথা ছিল, কিন্তু বাস্তবে তা এতটা সহজ না, হতে পারে না। একটা জেলার নাম পরিবর্তন করে ফেলবে, এতটা সহজ না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, বেশি কথা বাড়াবো না। কি ঘটনা ঘটেছিল আপনারা ইতিমধ্যে সবাই হয়তো জানেন, তারপরেও কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি, একে একে সবগুলো ভিডিওটি দেখেন। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। গোপালগঞ্জকে স্বাধীন করতে আগামী শুক্রবার হাজার হাজার জনতা নিয়ে লং মার্চের ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ পালন শেষে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে পুলিশের গাড়িতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে এমন ঘোষণা দেন তারা। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, অত্যন্ত লজ্জার সাথে বলছি, যেদিন আবু সাইদ ফ্যাসিবাদের বিরুদ্ধে বুলেটের সামনে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে জীবন দিয়েছিল, সেই একই দিনে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক হামলা চালিয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপির সাথে আমাদের মতবিরোধ রয়েছে, কিন্তু জুলাইয়ের কোনো প্রশ্নে মতবিরোধ নাই। যতদিন পর্যন্ত তারা স্বাধীনতার পক্ষে থাকবে, জীবন দিয়ে হয়েও আমরা লড়ব। ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত না কায়েম হয়, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আওয়ামী হামলাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে গোপালগঞ্জকে স্বাধীন করতে আগামী শুক্রবার হাজার হাজার জনতা নিয়ে আমরা লং মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা করব। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। এর আগে বুধবার বিকেল 2:45টার দিকে গোপালগঞ্জের সভা থেকে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। আর এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের ভারতবর্ষের এনএসএ অজিত দোভাল তিনি কিন্তু খুব তাড়াতাড়ি চিনে গেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। তিনি বারবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি সতর্ক করেছেন, উনি ক্ষমতায় থাকাকালীন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকে, আপনি এই মানুষটার উপরে বিশ্বাস করবেন না, এই মানুষটা কিন্তু ভালো নয়, এ আপনার পিঠে ছুরি মারবে। কিন্তু আপনাদের দেশের প্রধানমন্ত্রী তিনি মানেননি, তিনি ওনার ওপরই আস্থা রেখেছেন। এবং যখন 5 তারিখে যখন মানে জনতা সমস্ত ঘিরে ফেলেছে, তখন উনি এসে বললেন যে আমি নিরীহ ছাত্র জনতার উপরে আমি গুলি চালাতে পারবো না। শেষে ভারতের প্রবল চাপে প্রধানমন্ত্রীকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়। তাকে এমনই চাপ দেওয়া হয়েছিল, যদি প্রধানমন্ত্রীর গায়ে একটা হাত পড়ে তাহলে বাংলাদেশ সম্পর্কে কিন্তু ভারতবর্ষকে নতুন করে ভাবতে হবে এবং বাংলাদেশ কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। এই হুমকি শোনার পর তখন ওয়াকারুজ্জামান, এটা আমি প্রথম আপনাদের বললাম, ওয়াকারুজ্জামান তখন তড়িঘড়ি করে একটা হেলিকপ্টার করে উনি সোজা বিমানবন্দর, সেখান থেকে সামরিক বিমানে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন। এখানে ফিরে আসার পরও তার প্রতি, ওয়াকারের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা অটুট ছিল। এই যে তিনি 5 তারিখে বললেন আমি নিরীহ ছাত্র জনতার উপরে আমি গুলি চালাতে পারবো না, খুব ভালো কথা, গুলি চালাননি আপনি, প্রধানমন্ত্রী ওখান থেকে চলে এসছেন, তাহলে কি এমন ঘটলো কালকে সেই নিরীহ জনতার উপরে আপনি একেবারে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিলেন? আপনারই সেনাবাহিনী যখন করেছে তখন তো দায়িত্ব আপনাকে নিতে হবে, এর পুরো দায়িত্ব তো আপনার, আপনি দায়িত্ব এড়াতে পারবেন না। আপনি কখনোই বলতে পারবেন না আমি জানি না ও করেছে, ও জানি না ও করেছে, আপনি বলতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন জেনারেল, আর জেনারেলের সহমত ছাড়া এই ধরনের কাণ্ড কারখানা কেউ করতে পারে না। এই যে দেশে এতদিন 1 বছর ধরে মব সন্ত্রাস চলছে, খুন ডাকাতি রাহাজানি, 32 নম্বর বাড়ি ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, অফিস কাছারি জ্বালিয়ে দেওয়া, কারখানা জ্বালিয়ে দেওয়া, সমস্ত অশান্তিতে সমস্ত ভরিয়ে দেওয়া, সেনাবাহিনী কি করেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে সেনাবাহিনী দেখেছে। এখন সেনাবাহিনীর এমন অবস্থা হয়েছিল, চায়ের দোকানে সেনাবাহিনীর কাঁধে হাত দিয়ে চা খাচ্ছে, যে সেনাবাহিনীকে দেখে ঠক ঠক করে কাঁপত। সেনাবাহিনী হাত জোর করে তাদেরকে বলতো যে তোমরা চলে যাও বাবা, তোমাদের এই অবস্থা। এখন সেই সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপরে গুলি চালালো এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 4 জন বোধহয় মারা গিয়েছেন। সংখ্যাটা 4 জন বলা হচ্ছে, বেশিও হতে পারে, কতটা বেশি আমরা সেটা বলতে পারবো না। এখন আমার কাছে তো খবরই আসাটা, কারণ আমি তো অনেক দূরে বসে আছি, আমি যেখানে ওখান থেকে যা খবর পাওয়া যায় আমি সেই খবরটুকুই আপনাদেরকে বলি। এখানে 4 জনের ছবি দেওয়া আছে, এই 4 জনের ছবি দেখুন। এখানে হচ্ছে দীপু, শহীদ দীপু, শহীদ ইমন, শহীদ সোহেল এবং শহীদ রমজান, এই 4 জন। এদের মধ্যে একমাত্র সংখ্যালঘু আছেন দীপ্ত। দীপ্ত, তারই ছবিটা বেরিয়েছে, প্রকাশ্য সংবাদ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে গেছে, তার মৃতদেহের উপরে বুটের লাথি পড়ছে, আর বাকিগুলোর অবস্থা এখনো জানা যায়নি। তাহলে এই যে 1971 সালে যে ঘটনা ঘটেছিল আর 2025-এর গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, তাহলে তফাৎটা কি রইল আপনাকে বলুন, আমাকে বলুন। তাহলে ভারত, এই পাকিস্তান এবং বাংলাদেশ, আধুনা পূর্ব পাকিস্তান, এর তফাৎটা কি রইল? তখনও যে শাসন ছিল সেনাবাহিনীর, মেরে টেনে হিজড়ে নিয়ে যেত, আজকেও সেই সেনাবাহিনী তাই করছে, মারার পরে মৃতদেহ টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে গোপালগঞ্জের লোকেরা, তাদের হাতে কি ছিল? তারা তো নিরস্ত্র ছিল, তাদের হাতে একটা লাঠিসোঁটাও ছিল না, তারা শুধু ঢিল মেরেছে। আপনারা টিয়ার গ্যাস ছুটতে পারতেন, রাবার বুলেট ছুটতে পারতেন, কিন্তু তা না করে আপনারা একেবারে লাঠিচার্জ ফাঠিচার্জ না করে সরাসরি একেবারে গুলি চালিয়ে দিলেন। এইবার এই খবরটা সারা পৃথিবীর মিডিয়ার কাছে পৌঁছে গিয়েছে। সারা পৃথিবীর যে সমস্ত মিডিয়া আছে, গোপালগঞ্জের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক হত্যার খবর উঠে এসছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কারণ আপনাদের দেশে সংবাদ মাধ্যম যে এটা প্রচার করবে না, তা আমি কালকেই বলেছিলাম, এটা খুব স্বাভাবিক, সংবাদ মাধ্যমের তো গলা টিপে রাখা হয়েছে। তো ওখানে যাওয়ার কি দরকার ছিল? গোপালগঞ্জে যাওয়ার উস্কানি দিয়ে দরকারটা কি ছিল?
তার মানে গোপালগঞ্জ সহ সর্বত্র আমাদের বাংলাদেশ, সর্বত্র আমাদের এই ধর্ষণ খুন যখন